হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট ম্যাথস। বন্ধুরা, তোমাদের ফুড এসআই এবং ক্লার্কশিপকে টার্গেট করে যে আমরা 400টা অঙ্ক করছিলাম তার আজকের 7 নম্বর ক্লাস। আজকের এই সেটে 25টা অঙ্ক রেখেছি। এই 25টা অঙ্ক তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং ভালো ভালো অঙ্ক আছে। তো ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, 1 নম্বর অঙ্কটা কি বলেছে যে দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে একজন প্রার্থী যে মোট ভোটের 40% ভোট পেল, সে 1500 ভোটে পরাজিত হলো। বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে? তাহলে ধরলাম টোটাল ভোট যদি 100 হয়, তাহলে একজন যে মোট ভোটের 40% পেয়েছে, মানে মোট ভোট 100 যদি হয়, তাহলে একজন 40টা ভোট পেয়েছে, আর 100 যে জিতেছে সে 60টা ভোট পেয়েছে। তাহলে যে পরাজিত হলো সে 1500 ভোটে পরাজিত হলো। অর্থাৎ কত ভোটে পরাজিত হলো? যে পরাজিত হলো সে 40টা ভোট পেয়েছে, যে বিজয়ী হলো সে 60টা ভোট পেয়েছে। তার মানে এখানে 20টা ভোটে পরাজিত হয়েছে। তাহলে এইখানে 20-র মানই বলা আছে কত? 15,000। তাহলে একের মান হচ্ছে 15,000 বাই 20। কী চেয়েছে? বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে। তো বিজয়ী প্রার্থী 60টা ভোট পেয়েছে, তাহলে এখানে 60-এর মান বের করবো। তো 60-এর মান বের করবো, 60 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, 0 0 কাটলাম, এখানে 30। ঠিক আছে, 3 15 45, আর এখানে 3টে 0, তাহলে 45,000। তাহলে বিজয়ী প্রার্থী মোট কত ভোট পেয়েছে? 45,000। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে যে একটি শ্রেণীর বালক এবং বালিকাদের বয়সের গড় এত বছর, বালকের বয়সের গড় এত বছর, যেখানে বালিকাদের বয়সের গড় এত বছর, ওই শ্রেণীতে বালক ও বালিকার অনুপাত কত? তাহলে এটা মিক্সচার অ্যালিগেশনে করব। আমরা অ্যালিগেশনে করব। দেখো, বয় আর এখানে গার্ল। বয়ের যে মানে বালকদের যে গড় বয়সে সেটা বলা আছে 16.4, বালিকাদের যে গড় সেটা বলা আছে 15.4, আর বালক এবং বালিকা দুজনের উভয়ের গড় যেটা বলা আছে সেটা বলা আছে 15.8। তাহলে 15.8, তাহলে এটাকে আমি বিয়োগ করে দেবো এখান থেকে এটা বিয়োগ করব। তাহলে এখানে যে ভ্যালুটা পাবো বা যে রেশিওটা পাবো সেটাই হবে কি ওই শ্রেণীতে বালক ও বালিকা রেশিও। ঠিক আছে, তাহলে 16.4 থেকে 15.8 বিয়োগ করলে হবে 0.6, আর 15.8 থেকে 15.4 বিয়োগ করলে হবে 0.4। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পয়েন্ট তুলে দিলাম। তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 2:3। তাহলে ওই শ্রেণীতে বালক এবং বালিকার যে রেশিও হলো সেটা কত? 2:3। তো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে কোনোটি নয়, 2:3 নেই অপশানে, তো আমাদের অ্যান্সার হচ্ছে 2:3। ঠিক আছে, তো চলো নেক্সট। দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে যে 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে? এটা চক্রবৃদ্ধি সুদ হবে, এখানে বলা নেই। ঠিক আছে, কিন্তু এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। ঠিক আছে, তো 3 মাস অন্তর দিচ্ছে সুদ। ঠিক আছে, এখানে দেখো বার্ষিক 20% হার, আরের মানটা কি? 3 মাস অন্তর যখন সুদ দিবে তাহলে বছরে কতবার সুদ দিবে? বছরে 4 বার সুদ দিবে। তাহলে এই যে বার্ষিক সুদের হার বের করতে হলে কী করতে হবে? 20কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5%। বার্ষিক সুদের হার হলো 5%। আর সময় বা এনের মানটা কত হবে? যে 9 মাস, এই 9 মাসকে তখন এই 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 9 36, 36 কি এটা মাস, তো 36 মাস মানে কি 3 বছর। ঠিক আছে, এখন এই 5% মানে কি 5/100, অর্থাৎ 1/20। তাহলে প্রিন্সিপাল যদি 20 টাকা হয় তাহলে 1 টাকা সুদ হবে, তাহলে অ্যামাউন্ট হবে 1 টাকা, অর্থাৎ সুদ আসল হবে 21 টাকা। তাহলে এখানে কত বছর? 3 বছর, তাহলে 3 বছর 20 টাকা 21 টাকা, 20 টাকা 21 টাকা। তাহলে 20-র কিউব কত হবে? 8,000। আর 21-এর কিউব আমরা কি জানি? 9,261। এখানে কি বলা আছে দেখো, 16,000 টাকা আসল বলা আছে, তাহলে 8,000-এর মানই বলা আছে কত টাকা? 16,000 টাকা। 8,000-এর মান বলা আছে 16,000 টাকা। তাহলে আমাকে বের করতে কি দিয়েছে? যে সুদ কত। তাহলে 8,000 হলো আসল, আর সুদ আসল হলো 9,261 টাকা। তাহলে সুদ হবে কত? 1,261 টাকা। তাহলে 1,261-এর মান বের করতে হবে। তাহলে 3টে 0 কাটলো, 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 1 5, 2 একে 2, 2522 টাকা। তাহলে সুদ হবে 2522 টাকা, অপশান সি অ্যান্সার। চলো নেক্সট 4 নম্বর অঙ্কে। এটা 4 নম্বর অঙ্ক হবে। ঠিক আছে, দেখো দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটি লসাগু কত? তাহলে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাহলে আমি প্রথম সংখ্যাটা 5x
আর দ্বিতীয় সংখ্যাটা 6x ধরলাম। তাহলে এদের গসাগু মানে কি, এই দুটো থেকে যেটা কমন আসবে সেটাই গসাগু, বা গসাগু HCF কত x, আর এই গসাগুর মান বলা আছে 7, তাহলে x এর মানে বলা আছে 7। আর লসাগু কত হবে, এই কমন ভ্যালুটা তো আসবেই, লসাগু বা এলসিএম কত হবে, এই কমন ভ্যালুটা কি x তো আসবেই, সঙ্গে 5 আর 6 এর লসাগু কত হবে, 5 6 30, তাহলে 30x। আর x এর ভ্যালু তো 7 জেনেই গেছি, তাহলে 30 × 7, তাহলে 3 7 21, অর্থাৎ 210। তাহলে লসাগু কত হবে, 210, আমাদের অ্যান্সার অপশান বি। চলো নেক্সট 5 নম্বর অঙ্কে যাই। দেখো 5 নম্বর অঙ্কে বলেছে যে কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমাণ কত। তাহলে বাহুর পরিমাণ যদি 20% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার ফর্মুলা কি, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, x + y + x y/100। তো এটা যেহেতু একটাই 20% হারে বৃদ্ধি পাচ্ছে, তো এখানে 20 + 20 + 20 × 20/100, ঠিক আছে। তাহলে এটা কত, 0 0 0 0 কাটবো, তাহলে 20 আর 20 40, আর 2 × 4 অর্থাৎ 44%। তাহলে ক্ষেত্রফল বাড়বে 44%, অপশান বি অ্যান্সার। চলো 6 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে যে 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273 হলে সংখ্যা দুটির যোগফল কত। দুটি সংখ্যা বের করতে হবে, এমন দুটি সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে যাদের গসাগু হবে 13 আর লসাগু হবে 273, কিন্তু সংখ্যা দুটো এমনভাবে নিতে হবে যেন 13 অপেক্ষা বৃহত্তর হয়, 13 অপেক্ষা ক্ষুদ্রতর নিলে হবে না, ঠিক আছে। তো এখন দেখো আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, আর লসাগুর মান 273, গসাগুর মান 13, তাহলে 13 × 273, এটা হচ্ছে সেই দুটো সংখ্যার গুণফল পেয়ে গেলাম। এখান থেকে আমাকে দুটো সংখ্যাকে বের করতে হবে। আমি একটা সংখ্যাকে 13 আর আরেকটা সংখ্যাকে 273 কল্পনা করতে পারি, হবে এটা, কিন্তু এইখানকার প্রশ্ন অনুযায়ী আমাদের এইখানকার অ্যান্সারটা হবে না, কারণ সংখ্যা দুটি হতে হবে কি 13 অপেক্ষা বৃহত্তর, তাহলে এইটা আমরা নিতে পারবো না। তো এখন আমি এটাকে ভেঙে লিখি, 273কে যদি আমি ভেঙে লিখি, তাহলে 273কে ভেঙে লিখি, আচ্ছা 3 9 27, 3 1 3, 3 13, 7 13 91, ঠিক আছে, 7 13 91। তাহলে দেখো এটাকে আমি যদি ভেঙে লিখি, তাহলে 3 আর 13 গুণ করলে 3 13 39, 3 13 39 ইন্টু থাকবে 7 × 91, তাই তো, তাহলে 9 কে 9, আচ্ছা 3 13 39, আর এখানে 7 না, হ্যাঁ সরি এইটা তো 13 ছিল, 7 13 91, হ্যাঁ 7 13 91 হলো। তাহলে এখন দেখো একটা সংখ্যাকে আমি 39 আর একটা সংখ্যাকে 91 আমি ভাবতে পারি, তাহলে একটা সংখ্যা যদি 39 আর একটা সংখ্যা 91, এই দুটো সংখ্যার আবার গসাগু যদি আমি করি দেখবে 13 হচ্ছে, আবার এই সংখ্যা দুটি লসাগু যদি করি তাও দেখবে 273 হচ্ছে, আবার এই সংখ্যা দুটি 13 অপেক্ষা বৃহত্তর হচ্ছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি একটা সংখ্যা 39 আর একটা সংখ্যা 91। এবার কী চেয়েছে, বলেছে যে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে প্রথম সংখ্যা 39, দ্বিতীয় সংখ্যাটি 91, তাহলে সংখ্যা দুটির যোগফল করলে কত হবে, 10 এ 0, 9 আর 1 10, আর 9 আর 3 12 আর 1 13, 130, তাহলে সংখ্যা দুটির যোগফল হবে 130। এটা ভালো অঙ্ক, ঠিক আছে, তোমরা একটু এই অঙ্কটা দেখে যেও, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 7 অঙ্কটা বলেছে যে 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9, তাহলে 3 জনের বর্তমান বয়স যদি আমি বলি, প্রথম জনের 4x, পরের জনের 7x, তারপরের জনের 9x, তাহলে 3 জনের বয়সের যদি সমষ্টি করি তাহলে কত হবে, 4x 7x আর 9x যোগ করলে কত হবে, 11 আর 9 20x, ঠিক আছে। 3 জনের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 20x। এবার কি বলেছে দেখো 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাহলে 8 বছর আগে বয়সের যোগফল ছিল 56, তাহলে 3 জনের বর্তমান বয়স তো 20x, 8 বছর আগে 3 জনের 8 বছর 8 বছর 8 বছর করে কম ছিল, অর্থাৎ 3 একটা 24 বছর কম ছিল, তাহলে 20x থেকে, অর্থাৎ বর্তমান বয়স 20x থেকে যদি 24 বছর বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে আমার 8 বছর আগের যে বয়স 56 সেটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালুটা বের করে নিব, তাহলে 20x সমান এই 24 ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 56 আর 24 যোগ করলে কত হবে, 70 80, আর এখানে কাটছি, তাহলে 4, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 4, তাহলে এক্সের ভ্যালু 4 হয়ে গেল। কী চেয়েছে, তাদের বর্তমান বয়স কত, তাহলে প্রথম জনের বর্তমান বয়স 4x ছিল, তাহলে 4x মানে কি 4 × 4 অর্থাৎ 16, পরের জনের বয়স 4 7 28, দেখো 16 আর 28 একমাত্র এটাতে আছে 16 28, অর্থাৎ এটা অ্যান্সার আমাদের হবে, এটাও বের করে নিই।
4 9 36, তাহলে 16 28 36 এটা আমাদের অ্যান্সার। চলো নেক্সট 8 নম্বর অঙ্কে যাই। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে যে সুনন্দ বিক্রয় মূল্যের ওপর 25% লাভ করলো, এর ফলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হলো। এখানে দেখো লাভ তো বলাই আছে 25%, তাহলে আবার এখানে প্রকৃতপক্ষে লাভ কেন বলছে, এটা প্রশ্ন হতে পারে। দেখো প্রকৃতপক্ষে লাভ বা লাভ আমরা সবসময় বের করি ক্রয় মূল্যের ওপর, বা যখন ক্ষতি বের করি সেটাও আমাদের ক্রয় মূল্যের ওপরই লাভ হয়, কিন্তু ক্রয় মূল্যের উপরেই ক্ষতি হয়। ক্ষতি বা লাভ যেটাই বের করি না কেন আমরা সবসময় ক্রয় মূল্যের উপর বের করি, কিন্তু এইখানে যে লাভটা বলা আছে সেটা বিক্রয় মূল্যের উপর। এই জন্য বলেছে যে বিক্রয় মূল্যের উপর লাভ বলা আছে, তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ হবে সেটাই বলেছে। এটাকে ঘুরিয়ে বলছে প্রকৃতপক্ষে কত লাভ। ঠিক আছে, এবার 25%কে যদি আমি ভেঙে লিখি তাহলে 25/100 অর্থাৎ 1/4। এই 1/4 এটা দ্বারা বোঝাচ্ছে যে 4 টাকা যদি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস হয় তাহলে 1 টাকা হবে প্রফিট। নিচেরটা সবসময় ক্রয় মূল্য হয়, কিন্তু এখানে লাভটা কি বিক্রয় মূল্যের উপর বলেছে, তার জন্য 4 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হবে 1 টাকা, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 4 টাকা, তাহলে কস্ট প্রাইস কত হবে, যেহেতু লাভ হয়েছে কস্ট প্রাইস সেলিং প্রাইসের থেকে কম হবে, কত টাকা কম হবে, 1 টাকা কম হবে, কারণ 1 টাকা প্রফিট হয়েছে, তাহলে কস্ট প্রাইস হবে 3 টাকা। তাহলে কস্ট প্রাইস 3 টাকা, সেলিং প্রাইস 4 টাকা। এখন আমি প্রফিটটাই বের করব, সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর প্রফিট বের করব। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে 3 টাকা, 3 টাকার উপরে প্রফিট হচ্ছে 1 টাকা, তাহলে 100-এ তাহলে আমার প্রফিটের পার্সেন্টেজ বেরিয়ে যাবে, অর্থাৎ 100/3% হয়ে গেল আমার প্রকৃত লাভ বা ক্রয় মূল্যের উপর লাভ। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট দেখো 9 অঙ্কটা বলেছে 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে 12টায় বাজতে শুরু করলো, তারা কখন আবার একসঙ্গে বাজবে। আমরা জানি এই অঙ্কগুলোকে লসাগু করতে হয়, অর্থাৎ 6, 8, 12, 18কে লসাগু করব। ঠিক আছে, 2 দিয়ে 3, 4, 6, 9, আবার 3 দিয়ে যাবে, 3 একে 3, 4, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, আবার 2 দিয়ে যাবে, তাহলে 1, 2 দুগুণে 4, 1, 3, তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 দুগুণে 72 সেকেন্ড। 72 সেকেন্ড পর আবার ওই 3টে ঘড়ি একসঙ্গে বাজবে। 72 সেকেন্ড মানে কি জানি 1 মিনিট 12 সেকেন্ড, তাহলে 3টে ঘড়ি 1 মিনিট 12 সেকেন্ড পর আবার বাজবে। এখন কি হয়েছে দেখো, প্রথমে ঘড়িটা প্রথমে বেজেছিল 12টায়, তাহলে আবার কটায় বাজবে, 12টা বেজে 1 মিনিট 12 সেকেন্ডে গিয়ে ঘড়ি 3টা আবার একসঙ্গে বাজবে। তো আমাদের অ্যান্সার অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে যে কোনো বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 3:2, ছাত্র আর ছাত্রী যে অনুপাত 3:2, যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। তাহলে টোটাল কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি সেটা চেয়েছে। তো আমি প্রথমত ছাত্র কতগুলো স্কলারশিপ পায়নি, ছাত্রী কতগুলো স্কলারশিপ পায়নি সেটা আগে বের করব। আমি এই 3কে আমি ধরলাম যে টোটাল ছাত্র ছিল 300 জন আর টোটাল ছাত্রী ছিল 200 জন, তাহলে টোটাল ছাত্র 300 জনের মধ্যে স্কলারশিপ পেয়েছে 20%, তাহলে 300 জনের মধ্যে স্কলারশিপ যদি 20% পায় তাহলে 80% স্কলারশিপ পায়নি, তাই তো। তাহলে 0 0 0 0, 3 8 24, অর্থাৎ 240 জন ছাত্র কিন্তু স্কলারশিপ পায়নি। আবার 200 জনের মধ্যে 200 জন ছাত্রীর মধ্যে 30% স্কলারশিপ পেয়েছে, তাহলে 70% স্কলারশিপ পায়নি, তাহলে 70%-এর ভ্যালুটা বের করে নিচ্ছি। 0 0 কাটলাম, 7 দুগুণে 14 অর্থাৎ 140। তাহলে 200 জন ছাত্রীর মধ্যে 140 জন কিন্তু স্কলারশিপ পায়নি, আর টোটাল কত ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি তার পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে দেখো স্কলারশিপ পায়নি 240 জন ছাত্র আর 140 জন ছাত্রী, তাহলে 300 জন 380 জন, অর্থাৎ টোটাল 380 জন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। এখন পার্সেন্টেজ বের করতে হলে কি, টোটাল ছাত্রছাত্রী কত ছিল 300 আর 200 500, তাহলে 500 জন ছাত্রছাত্রীর মধ্যে 380 জন ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, তাহলে 100তে বের করলে আমার পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো জিরো কাটলাম, 5 একে 5, 5 7 35, হাত থেকে 3 5 6 30, অর্থাৎ 76% মোটের ওপর 76% ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই অঙ্কটা দেখে যেও, ভালো অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটাকেই অ্যালিগেশন দিয়েও করা যাবে, তোমরা একটু চেষ্টা করো অ্যালিগেশন দিয়ে করতে পারছো কিনা। ঠিক আছে, আর যদি না পেরে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে যাই।
দেখো 11 অঙ্কটা, এই অঙ্কটা এর আগের কয়েকটা পার্টেও আমি করিয়েছি, তো আবার এই অঙ্কটা এসেছে। দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম বলেছে, তাহলে বি যদি 1 ইউনিট কাজ করতে পারে তাহলে এ তার 3 গুণ কাজ করবে, অর্থাৎ 3 ইউনিট কাজ করবে। আবার বলেছে এ আর বি একত্রে 3 দিনে কাজ করতে পারে, সেই কাজ এ একা কত দিনে করতে পারে তাই বলছে। সেই কাজ এ একা x দিনে করতে পারে, তাহলে এ যদি 3 ইউনিট কাজ করে, বি যদি 1 ইউনিট কাজ করে, তাহলে দুজন মিলে 4 ইউনিট কাজ করবে, তাই তো। তাহলে এ কত কর্মক্ষম 3, তাহলে 3 × x, এই 3 কেটে গেল, তাহলে x এর মান 4 হয়ে গেল। তাহলে এ একা যদি কাজটা করে তাহলে 4 দিন লাগবে, তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো নেক্সট। 7:13 এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাতটি 2:3 হবে? 7/13 আমি ধরলাম, এর সঙ্গে x যোগ করলাম, এর ফলে যে নতুন অনুপাতটা হবে সেটা হচ্ছে 2/3, ঠিক আছে। তাহলে 3 × 7 = 21, 3x, 13 × 2 = 26 যোগ 2x সমান এই 2xটাকে এই দিক নিয়ে আসছি, তাহলে 3x থেকে 2x বাদ যাবে, তাহলে থাকবে x, আর 21টাকে ওই দিক নিয়ে যাচ্ছি, তাহলে 26 থেকে 21 বাদ দিলে হবে 5, তাহলে x এর মান হয়ে গেল 5। তাহলে এই অনুপাতের উভয় পদের সঙ্গে যদি 5 যোগ করি তাহলে যে নতুন অনুপাতটা পাবো সেটা হচ্ছে 2:3, তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। চলো নেক্সট। দেখো 13 অঙ্কটা, দুটি সংখ্যার যোগফল 25 অন্তর 13, তাহলে সংখ্যা দুটি যদি x আর y ধরি তাহলে সংখ্যা দুটির যোগফল কত? 25। আবার সংখ্যা দুটির বিয়োগফল বা অন্তর বলেছে 13, তো আমি এখান থেকে সমাধান করে x আর y এর ভ্যালুটা বের করবো, y কেটে যাবে, তাহলে 2x সমান হবে 25 আর 13 যোগ করলে হতে হবে 35 আর 3 38, তাহলে এই 2 কাটলাম, তাহলে 19, তাহলে x এর ভ্যালু হলো 19। এই x এর মানটা এখানে বসাচ্ছি, তাহলে y এর মানটা বেরিয়ে যাবে, তাহলে 19টা 25 সঙ্গে গিয়ে বিয়োগ হবে, অর্থাৎ y এর মান হবে 6। তাহলে x এর মান বের হলো 19, y এর মান বের হলো 6, সংখ্যা দুটির গুণফল চেয়েছে, তাহলে 19 আর 6 গুণ করলে দেখো 6 × 19 কত হয়? 114, তো আমাদের অ্যান্সার অপশান এ। চলো নেক্সট। দেখো 14 অঙ্কটা কি বলেছে যে দুটি সংখ্যার গুণফল 12,960, তাদের গসাগু 36, এরকম কত জোড়া সংখ্যা থাকতে পারে? এটা বলছে যে দুটি সংখ্যা, যে কোনো দুটি সংখ্যার গুণফল 12,960 হতে পারে এবং ওই সংখ্যা দুটির গসাগু 36 হতে পারে, এরকম কত জোড়া সংখ্যা পেতে পারি যাদের সেই সংখ্যা দুটিকে গুণ করলে 12,960 হবে এবং তাদেরকে গসাগু করলে 36 হবে, এইটা আমাদের বলেছে। তো এখানে এই অঙ্কগুলো করার আগে প্রথমে করব কি, এই যে গুণফলটাকে 36 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 12,960কে 36 দিয়ে ভাগ করছি, তাহলে 3 × 12 = 36, 12 × 12, 8 × 12 = 96, 0, 3 × 1 = 3, 3 × 3 = 9, 3 × 6 = 18, 360, এখানে হলো 360। এই 360কে আমি কত রকম উপায় লিখতে পারি বলো তো? দুটি সংখ্যার গুণফল আকারে কত রকম উপায় লিখতে পারি? 1 × 360 লিখতে পারি, আবার 2 × 180 লিখতে পারি, আবার 3 × এখানে 3 × 12 = 120 লিখতে পারি, 4 × 90 লিখতে পারি, 5 × এখানে লিখতে পারি 5 × 7 = 35, 5 × 2 = 10, তাহলে 5 × 72 লিখতে পারি, আবার 6 × 6 × 6 = 36, অর্থাৎ 6 × 60 লিখতে পারি, আর আরও লিখতে পারি 7 ইন্টু লিখতে পারবো না, 8 × 4 × 8 = 32, হাত থাকলো 4, 5 × 8 = 40, অর্থাৎ 8 × 45 হিসেবে লিখতে পারি, 9 × 40 লিখতে পারি, 10 × 36 লিখতে পারি, 12 × 30 লিখতে পারি, ঠিক আছে। আরও লিখতে পারবো আমরা, দেখো আচ্ছা 15 × লিখতে পারবো, 15 × 2 = 30, হাত থাকলো 15 × লিখতে পারবো, 15 × আচ্ছা 15 × 2 = 30, 2 হাত থাকলো 6, 4, 15, 60, অর্থাৎ 15 × 24 লিখতে পারি। আচ্ছা আরও লিখতে পারি 18 × 18 × 2 = 36, অর্থাৎ 20 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা 30 × 30 × 30 দেখো এখানে 30 × লেখা আছে কিনা, আচ্ছা লেখা আছে, এটা আর লিখবো না। দেখো 30 × 12 লেখা যায়, তো এটাকে আমি আর লিখছি না, বারবার একই জিনিস, 12 × 30 বা 30 × 12 একই। তো এখানে দেখো এই কটা উপায় আমি লিখতে পারছি, মানে দুটি সংখ্যার গুণফল আকারে 360কে 1 × 360, 2 × 180, 3 × 120, 4 × 90, 5 × 72, 6 × 60, 8 × 45, 9 × 40, 10 × 36,
12 × 30, 15 × 24 আর 18 × 20, এই এতগুলো গুণফল আকারে লিখতে পারি। কিন্তু এইখানে সেই জোড়গুলোই আমাদের এখানে অ্যান্সার হবে যারা পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা বলতে গেলে আমি যদি প্রথম সংখ্যাটা 1 ধরি আর পরেরটাকে যদি 360 ধরি, এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না, 1 ছাড়া এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না যাদেরকে সেই সংখ্যাগুলিকে বিভাজ্য হয়। বলো 1 আর 360কে এমন কোনো সংখ্যা পাওয়া যায় যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? তাহলে অবশ্যই যায় না। তাহলে 1 আর 360 হচ্ছে এটা একটা পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম। আবার 2 আর 180 হবে। দেখো 1 ছাড়াও 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 180কেও 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা আমি নিতে পারবো না। এটাকে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, 3কে আবার 120কেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটাকে নিতে পারবো না, এটাকেও নিতে পারবো না। এইটাকে দেখো 5 আর 72কে এমন কোনো সংখ্যা পাওয়া যায় না 1 ছাড়া যেটাকে ভাগ করা যায়। 5কে এমন কোনো সংখ্যা পাওয়া যাবে না, 5কে 5 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 72কে তো 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে অবশ্যই এটা পরস্পর কোপ্রাইম হবে, কোপ্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা হবে। তাহলে এটা একটা নিতে পারবো, 2 জোড়া হলো, ঠিক আছে। এটাও নিতে পারবো না। আচ্ছা, এইটা দেখো 8 আর 45, এমন কোনো সংখ্যা পাবো না যেটা দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে। 8কে 8 দিয়ে ভাগ করা যাবে কিন্তু 45কে ভাগ করা যাবে না। 4 দিয়ে ভাগ করা যাবে 8কে, কিন্তু 45কে ভাগ করা যাবে না। 45কে 5 দিয়ে ভাগ করা যাবে কিন্তু 8কে ভাগ করা যাবে না। তাহলে এটাও আমরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই জোড়াটাও নিতে পারবো, এই জোড়াটাও নিতে পারবো। 9 আর 40, দেখো 9 আর 40 এটা নিতে পারবো, এটা পারবো না। আচ্ছা, এটাও পারবো না, এটাও পারবো না, এটাও পারবো না। দেখো 18কে তো 3 দিয়ে 2 দিয়ে যায়, 20কে 2 দিয়ে যায়, ঠিক আছে। তো এখানে দেখো 3 দিয়ে 15কে যায়, 24কে 3 দিয়ে যায়, তো এটা হচ্ছে না। তো এগুলো আমরা পারলাম না। তাহলে এখান থেকে কটা জোড় পেলাম? 1, 2, 3টে জোড়। এখানে চেয়েছে যে এরকম কত জোড়া থাকবে যাদেরকে গুণ করলে 12,960 হবে এবং যাদের গসাগুও কত হবে? 36 হবে। তাহলে কত জোড়া পেলাম? একটা হচ্ছে 1 আর 360, একটা পেলাম 5 আর 72, একটা জোড়া পেলাম 8 আর 45, আর একটা জোড়া পেলাম 9 আর 40। এই 4টে জোড়া পাবো যাদেরকে কি করব? গুণ করলে কি কত হবে? 12,960 আর গসাগু কত হবে? 36 হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 1 আর 360কে গুণ করলে তো 12,960 হচ্ছে না। দেখো প্রথমে কিন্তু আমি 36 দিয়ে ভাগ করেছিলাম, তার জন্য যখন তুমি সংখ্যাটাকে পেতে চাইবে তাহলে এই প্রথম সংখ্যাটাকে 36 দিয়ে গুণ করতে হবে। আমাকে কিন্তু সংখ্যা চাইনি, তাই আমি সংখ্যা বের করছি না, আমি বোঝানোর জন্য এটা বলছি। এটাকে আমি যখন 36 দিয়ে গুণ করতে হবে, এটাকেও তখন 36 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটা, একটা সংখ্যা 36 হবে, আর একটা সংখ্যা কত? 36 × 360, অর্থাৎ 360 × 36 গুণ করে যেটা হবে সেটা। এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। এখন এই দুটোকে তুমি গসাগু করে দেখবে 36 হবে, আবার এই দুটো সংখ্যাকে গুণ করে দেখবে 12,960 হবে। আবার একই রকমভাবে এই সংখ্যাটা কিন্তু এটা কিন্তু জোড় পেলাম, একটা জোড়া পেলাম। তাহলে এখানকার যদি সংখ্যা দুটিকে বের করতে চাই তাহলে কোনটা হবে? 5 × 36 গুণ করে যেটা হবে সেটা একটা সংখ্যা, আর 72 × 36 গুণ করে যেটা হবে সেটা আর একটা সংখ্যা। এই দুটো সংখ্যাকে তুমি গসাগু করবে, দেখবে 36 হবে, আর এই সংখ্যা দুটোকে গুণ করে দেখবে 12,960 হবে। একই রকমভাবে এটাকেও আমরা পাবো, একই রকমভাবে ওই সংখ্যাগুলোকে পাবো। কিন্তু আমাকে এত কিছু বের করতে বলেনি, আমাদেরকে বলেছে কত জোড়া পাওয়া যাবে। তো এখান থেকে 4 জোড়া পাওয়া যাবে যখন আমরা বুঝলাম, তখন আমরা অ্যান্সার করে দেবো অপশান বি। ঠিক আছে, এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখালাম। তো আশা করছি হয়তো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তো ক্লাসটিকে আরেকবার দেখবে, বা এই অঙ্কটাকে আরেকবার প্রথম থেকে দেখবে, আশা করছি বুঝতে পারবে। তো চলো আমরা নেক্সট 15 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 15 নম্বর অঙ্কটা কি বলেছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 45 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? এই অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা পরীক্ষা আসতে পারে। দেখো একটি নৌকা স্রোতের প্রতিকূলে অর্থাৎ আপ স্ট্রিমে যাচ্ছে, তার সময় লাগছে 8 ঘন্টা 48 মিনিট। 8 ঘন্টা 48 মিনিটকে আমি ঘন্টায় ট্রান্সফার করছি, তাই 60 দিয়ে ভাগ করবো। 4 × 12 = 48, 5 × 12 = 60, তাহলে 5 × 8 = 40 আর 4 × 44/5। এটা হলো স্রোতের প্রতিকূলে যাওয়ার সময়। আর স্রোতের অনুকূলে যাওয়ার সময় বলা আছে 4 ঘন্টা। দেখো স্রোতের অনুকূলে যাওয়ার সময় হচ্ছে 4 ঘন্টা, বা ডাউন স্ট্রিমের টাইম হচ্ছে 4 ঘন্টা। আমি স্রোতের প্রতিকূলের আর স্রোতের অনুকূলের টাইমের রেশিও বের করব। আচ্ছা, স্রোতের অনুকূলটাকে আগে লিখছি আর প্রতিকূলটাকে পরে লিখছি, একই ব্যাপার, অসুবিধা নেই, ঠিক আছে। তো ডাউন স্ট্রিমে যেতে সময় লাগছে 4, আর আপ স্ট্রিমে যেতে সময় লাগছে কত? 44/5। তাহলে 44/5, এই 5টা পাল্টি খেয়ে কী করবে? উপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে উপরে চলে গেল।
তাহলে দেখো 4 11 44, তাহলে 11 5/11 কত হলো 5/11। দেখো তাহলে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের সময় যে রেশিওটা সেটা বেরোলো 5/11। আর আমরা জানি কি সময়ের যা রেশিও হয় স্পিডের রেশিও তার উল্টো ঘটনা ঘটে। আমি তাহলে একই রকমভাবে ডাউন স্ট্রিমের সময় গতিবেগ আর আপ স্ট্রিমের গতিবেগের যে রেশিও সেটা কী হবে, এর রেশিওর উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ 11/5 হবে। তাহলে আমি এখন বলতে পারি যে স্রোতের অনুকূলের স্পিড কত 11 আর স্রোতের প্রতিকূলের স্পিড কত 5। এখন বোটের স্পিড যদি আমি এখান থেকে বের করতে চাই, আমার যেহেতু স্রোতের অনুকূলের স্পিড স্রোতের প্রতিকূলের স্পিড পেয়ে গেছি, তাহলে আমি বোটের স্পিড পেয়ে যাব, নৌকা আবার বোট বা নৌকার স্পিড পাবো, আবার স্রোতেরও স্পিড পাবো। তাহলে নৌকার স্পিড আমরা ফর্মুলা কি জানি যে ডাউন স্ট্রিমের মানে স্রোতের অনুকূল আর প্রতিকূলের স্পিডকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমি বোটের স্পিড পেয়ে যাই। তাহলে স্রোতের অনুকূল কত 11 আর প্রতিকূলে কত 5, তাহলে 11 আর 5 যোগ করলে কত হবে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 8। তাহলে নৌকার বেগ আমি পেয়ে গেলাম 8। একই রকমভাবে প্রতিকূলের বেগ পেয়ে যাবো স্রোতের বেগ পেয়ে যাবো কীভাবে, যে নৌকা স্রোতের অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগকে, দেখো আমি ফর্মুলাটা লিখেই দিই, স্রোতের অনুকূলের বেগ থেকে প্রতিকূলের বেগকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তো স্রোতের অনুকূলের বেগ কত 11 আর প্রতিকূলের বেগ কত 5, তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে কত হবে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে নৌকার বেগ 8 আর স্রোতের বেগ হলো 3। এটাই চেয়েছে দেখো যে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগের অনুপাত কত, নৌকার বেগ হচ্ছে 8 আর স্রোতের বেগ হচ্ছে 3, তাহলে 8:3। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট 16 নম্বর অঙ্কে যাই। দেখো 16 নম্বর অঙ্কটা কি বলেছে যে একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। তাহলে প্রথম 10 ওভারে রানের গড় 3.2 যদি হয়, তাহলে প্রথম 10 ওভারে মোট কত রান করেছে 10 × 3.2 অর্থাৎ 32। তাহলে প্রথম 10 ওভারে 32 রান করেছে, কিন্তু 282 রান তুলতে হবে, তাদেরকে 282 রান তুলতে হবে। তাহলে প্রথম 10 ওভারে 32 রান হয়ে গেছে, তাহলে 282 থেকে 32 বিয়োগ করছি, তাহলে কত থাকছে 0, 8, 5 অর্থাৎ 2। এই 250 রান পরের 40 ওভারে তুলতে হবে। এটাই চেয়েছে যে বাকি 40 ওভারে রানের গড় কত। তাহলে বাকি 40 ওভারের টোটাল রান 250 আর রানের গড় চেয়েছে, তাহলে 40 দিয়ে ভাগ করে দেবো 0, 0, তাহলে 4, 6, 24.25। ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার অপশান ডি। তাহলে বাকি 40 ওভারে যে রানের গড় সেটা হচ্ছে 6.25। ঠিক আছে, তো চলো 17 নম্বর অঙ্কে যাই। 17 নম্বর অঙ্ক বলেছে যে কোনো সামান্তরিকের কর্ণ দুটি যথাক্রমে 3 সেমি ও 4 সেমি দ্বারা সমকোণে সমদ্বিখণ্ডিত সামান্তরিকের বাহু দ্বিখণ্ডিত হলে সামান্তরিকের বাহুগুলির মান কত। তাহলে এটা একটা সামান্তরিক। তো এই কর্ণগুলো কি হচ্ছে এইভাবে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত করলো। তো একটা দৈর্ঘ্য যদি 3 সেমি, অর্থাৎ এইখান থেকে পুরোটা থেকে শেষ পর্যন্ত যদি 3 সেমি হয়, তাহলে এইটুকুর দৈর্ঘ্য এইটুকুর দৈর্ঘ্য কত 3/2 সেমি হবে। একই রকমভাবে এখান থেকে পুরোটা দৈর্ঘ্য যদি পুরো কর্ণটার দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কত হবে 4/2 হবে। ঠিক আছে, তাহলে এইটা তো অতিভুজ বা ওই সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব যে পিথাগোরাস উপপাদ্য থেকে কি জানি √, এই ভূমি স্কোয়ার আর লম্বের স্কোয়ারের যোগফল হয়। তাহলে ভূমি কত 4/2 আসে, তাহলে 4/2 তার হোল স্কোয়ার যোগ লম্ব 3/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে যোগ করলে কত 16/4 আর এটা 9/4। তাহলে 16 আর 9 যোগ করলে হচ্ছে 25/4 অর্থাৎ 5/2 অর্থাৎ 2.5। তাহলে এই যে বাহুটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 2.5। একই রকমভাবে যদি আমি এটা তো 4/2 হয়েছে, তাহলে এই দিকটাও হবে 4/2। তাহলে এখান থেকে এটা বের করলে এই বাহুটার দৈর্ঘ্য একই হবে, সেমই হবে, কারণ এইটাও তো 4/2, এটা 3/2। তাহলে এই বাহুটা সেম হবে, এই বাহুটা সেম হবে, এটাও সেম হবে, এটাও সেম হবে। তাহলে যে 4টে বাহুর দৈর্ঘ্য সমান হবে, আর 4টে বাহুর দৈর্ঘ্য কত করে হবে 2.5 করে হবে। তো এটা আমাদের অ্যান্সার অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট 18 অঙ্কটা কি বলেছে যে জুলির বয়স টিনার বয়সের 6 গুণ। জুলির বয়স টিনার বয়সের 6 গুণ। টিনার বয়স যদি 1 হয়, জুলির বয়স হবে 6। আগামী 20 বছর পরে জুলির বয়স টিনার বয়সের দ্বিগুণ হবে। তাহলে জুলির বয়স হবে 2, টিনার বয়স হবে 1। কিন্তু দেখো
এদের মাঝের যে এই যে মাঝের যে গ্যাপটা 20 বছর হওয়ার কথা বা সেম হওয়ার কথা, এই মাঝের গ্যাপটা আর এই মাঝের গ্যাপটা সেম হবে, কিন্তু সেম হচ্ছে না। এখানে 4 হচ্ছে আর এখানে 0 হচ্ছে। তাহলে এই মাঝের গ্যাপটাকে সেম করে নেব। সেম করতে হয় কী করে? এই 2 থেকে 1 বাদ দিলে কথা 1 হয়, আর 6 থেকে 1 বাদ দিলে হবে 5। তাহলে এই 5 দিয়ে এখানে গুণ করবো আর এই 1 দিয়ে এখানে গুণ করবো। তাহলে এই 5 দিয়ে এখানে গুণ করলে 5 দুগুণে 10, আর এই 5 দিয়ে এখানে গুণ করলে 5 একে 5, আর এই 1 দিয়ে এখানে গুণ করবো। তাহলে 1 দিয়ে 6কে গুণ করলে 6 কে 6 হবে, আর এই 1 দিয়ে 1কে গুণ করলে 1 একে 1 হবে। এখন দেখো মাঝে যে ডিফারেন্সটা সেম হয়ে গেছে। 6 থেকে 10 বাদ দিলে মাঝের ডিফারেন্স কত হবে? 4। আবার 1 থেকে 5 বাদ দিলে মাঝের ডিফারেন্স হবে 4। আর এই মাঝের যে গ্যাপটা সেটা বলে যে 20 বছর। তাহলে 4-এর মানে 20, তাহলে 1-এর মান কত হচ্ছে? 4 5 25। ঠিক আছে, তাহলে জুলির বর্তমান বয়স কত? তো জুলির বর্তমান বয়স কত? 6। তাহলে 6-এর মান কত হবে? তাহলে 6-এর মান কত হয়? 5 × 6 অর্থাৎ 5 6 30 বছর। তাহলে জুলির বর্তমান বয়স হচ্ছে 30 বছর। দেখো 19-এর অঙ্কটা, এটাও একটা ভালো অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক। দেখো, দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 25 কিলোমিটার/ঘন্টা এবং 15 কিলোমিটার/ঘন্টা গতিতে যায়। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 9 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত? ধরো একটা ট্রেন যাচ্ছে 25 কিলোমিটার/আওয়ার বেগে, ঠিক আছে, 25 কিলোমিটার/আওয়ার বেগে, আর আরেকটা ট্রেন যাচ্ছে যেটা 15 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, 15 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে ট্রেন যখন একই দিকে যাচ্ছে, তাহলে এখানে এই যে অঙ্কটা, এটাকে রিলেটিভ স্পিডের ফর্মুলায় করব। আর ট্রেন যখন একই দিকে যায় তখন আমরা জানি কি রিলেটিভ স্পিড বিয়োগ হয়। তাহলে 25 থেকে 15 বিয়োগ করলে হবে 10 কিলোমিটার/আওয়ার, আর 10 কিলোমিটার পার রিলেটিভ স্পিড হলো। আর স্পিড ইজ ইকুয়াল টু জানি কি ডিস্টেন্স বাই টাইম। এইখানে দেখো ট্রেনটা যেহেতু এই ট্রেনটাকে অতিক্রম করে যাচ্ছে, তাহলে যখন একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করে, তাহলে ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফলটাই তাদের ডিস্টেন্স হয়। কিন্তু এখানে দৈর্ঘ্যের যোগফল হবে না। কেন? যে এই যে ট্রেনটা এই দ্বিতীয় ট্রেনটির ভেতরের একটা মানুষকে অতিক্রম করেছে তাই বলেছি। আর আমরা জানি কোনো ট্রেন কোনো একটা মানুষকে বা কোনো একটা বিন্দুকে বা কোনো একটা ল্যাম্পপোস্টকে যখন অতিক্রম করে, তখন ট্রেনটা তার শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে আমি ধরলাম এই ট্রেনটার দৈর্ঘ্য এল। তাহলে এই ট্রেনটা কী করছে? এই ট্রেনের ভেতরে একটা মানুষকে 9 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে ট্রেনটার ডিস্টেন্স কী হবে? ট্রেনটার নিজের দৈর্ঘ্য এল বাই টাইম কত? 9 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এল এর মান বের করতে পারবো, এল। আচ্ছা একটু দেখো, এটা 9 সেকেন্ড বলা আছে, আর এটা যেটা বেরোলো 10টা সেটা কিলোমিটার/আওয়ারে বেরোলো। তাহলে এটাকে আমি মিটার/সেকেন্ডে চেঞ্জ করে নিচ্ছি। তাহলে আমরা জানি কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে চেঞ্জ করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা আমার মিটার/সেকেন্ডে হয়ে গেল। ঠিক আছে, আর এটাও থাকছে মিটার/সেকেন্ডে, তাহলে আমাদের অসুবিধা হবে না। তো এখানে দেখো এটাকে আমি কাটাকাটি করলে 9 কে 9, 9 দুগুণে 18, 2 কে 2, 5 দুগুণে 10, অর্থাৎ 5 5 25। তাহলে এলের মান বেরিয়ে গেল 5 5 25, তাহলে 25 মিটার। তাহলে এই যে ট্রেনটি, এই ট্রেনটির দৈর্ঘ্য কত হলো? 25 মিটার। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তোমাদের যদি পিডিএফটা কারো লাগে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা এই পিডিএফটা নিয়ে নিতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো 20 নম্বর অঙ্কটা কি বলেছে, যে দুটি সংখ্যার গুণফল এত, তাদের গসাগু এত, তাহলে লসাগু কত? আর আমরা জানি কি লসাগু ইন্টু গসাগু সমান কি সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে আমাকে লসাগু বের করতে হবে বা এলসিএম বের করতে হবে। এলসিএম বের করতে হলে কি সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করে দিলে আমরা কি লসাগু পেয়ে যাব। তাহলে 4032কে আমি ভাগ করবো কত? 12 দিয়ে। তাহলে 12 কে 12, 3 12 36, 3 12 36, হাত থাকলো 4, 4 3 12 36, হাত থাকলো 7, 6 12 72, অর্থাৎ 336। তাহলে লসাগু কত হলো? 336, অপশান ডি অ্যান্সার। চলো নেক্সট দেখো 21 নম্বর অঙ্কটা কি বলেছে, এটা ভালো অঙ্ক, এটা পরীক্ষা আসে, দেখবে WBPSCর বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে এই অঙ্কটা দিয়ে দেয়। দেখো কয়লার মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। 25% মানে কি 25/100, অর্থাৎ এটাকে 1/4 লিখতে পারি। তাহলে আগে যদি কয়লার মূল্য 4 টাকা ছিল, এখন কয়লার মূল্য 1 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে কয়লার মূল্য বা দাম আমি বলতে পারি যে আগে 4 টাকা ছিল আর এখন 5 টাকা হয়ে গেছে। কয়লার দাম যদি আগে 4 টাকা থাকে আর এখন যদি 5 টাকা হয়ে যায় বর্তমানে, তাহলে ব্যবহারটা কি হয়? ব্যবহারটা উল্টো ঘটনা ঘটে যায়, অর্থাৎ আগে 5 ইউনিট ব্যবহার করতো, এখন 4 ইউনিট ব্যবহার করছে। কেন উল্টো হয়ে যায় সেটা আমি একটু বলে দিই, দরকার নেই যদিও, তাও আমি বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো 1 ইউনিটের দাম যদি 4 টাকা হয়, তাহলে 5 ইউনিটের দাম 4 5 20 টাকা হবে। তাহলে আবার এখন বর্তমানে 1 ইউনিটের দাম যদি 5 টাকা হয়, 4 ইউনিটের দাম কত হচ্ছে? 20 টাকা হবে। দেখো আগে যে খরচ করতো 20 টাকা, এখন যে খরচ করতো
20 টাকা সেমই থাকলো। অর্থাৎ উল্টিয়ে যদি দিই আমরা মূল্যটাকে যখন আমি ব্যবহারের উল্টিয়ে দেবো তাহলে আমাদের খরচটা অপরিবর্তিত থাকে। এই জন্য আমরা যদি এই মূল্যের ভ্যালুটাকে বা রেশিওটাকে ব্যবহারের রেশিওর উল্টো করে দিই তাহলে কিন্তু আমাদের মানের কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে দেখো এখানে এখানে কী চেয়েছে আমাদের, মোট খরচ অপরিবর্তিত থাকবে, শতকরা কত ব্যবহার কমালে। তো শতকরা কত ব্যবহার কমিয়েছে, দেখো ব্যবহার এখন 1 কমিয়েছে, আগে 5 ইউনিট ব্যবহার করতো, তাহলে 5 ইউনিটের উপরে 1 ইউনিট ব্যবহার করছে, তাহলে 100তে কত, তাহলে আমার শতকরা কত ব্যবহার কমাচ্ছে সেটা বেরিয়ে গেল, অর্থাৎ 20% খরচ ব্যবহার কমালো। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 22-এর অঙ্কটা বলেছে যে 3টি সংখ্যার অনুপাত এত, তাতে লসাগু 72 হলে গসাগু কত। তাহলে প্রথম সংখ্যা 2x, পরের সংখ্যাটা 3x, পরের সংখ্যাটা 6x। তাহলে লসাগু কত হবে, এই 3টে x কমন আসবে আর সঙ্গে 2, 3 আর 6 লসাগু 6 হবে, তাহলে 6x হবে লসাগু। 2, 3 আর 6 লসাগু করে দেখবে যে 6 হবে, আর এই 3টে থেকে x কমন আসছে আর x হলো, তাহলে 6x হলো লসাগু। আর এই লসাগুর মানটাই বলা আছে 72, তাহলে 6কে 6, 6 12 72, তাহলে এক্সের মান হলো 12, এক্সের মান বেরিয়ে গেল 12। তাহলে গসাগু বের করতে হবে, এই 3টে থেকে কমন শুধুমাত্র দেখো এক্স আসবে, তাহলে এদের গসাগু এক্স হবে, আর এই এক্সের মানই তো বলা আছে 12, তাহলে গসাগু 12 হবে। তো আমাদের অ্যান্সার অপশান সি। চলো নেক্সট। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 14 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে উহার ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 14 সেমি, উচ্চতা 5 সেমি, 2 2, 7 2 14, 5 7 35 বর্গ সেমি। তাহলে সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, ক্ষেত্রফল হলো 35 বর্গ সেমি, অপশান সি এ অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 24-এর অঙ্কটা কি বলেছে যে 25% চক্রবৃদ্ধি সুদের হারে, এটাকে চক্রবৃদ্ধি সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক আছে, হারে রাখা কিছু টাকা দ্বিগুণেরও বেশি হবে এমন সর্বনিম্ন কত বছর, এখানে কত সর্বনিম্ন কত বছর, আচ্ছা সর্বনিম্ন সংখ্যক বছর কত হতে পারে, সর্বনিম্ন সংখ্যক বছর কত হতে পারে, সর্বনিম্ন সংখ্যক বছর কত হতে পারে। ঠিক আছে, তাহলে 25% কম্পাউন্ড ইন্টারেস্ট, 25% মানে কি জানি, 25/100 অর্থাৎ 1/4। তাহলে এটা বলছে কি, আমি বলি আগে অঙ্কটা, যদি প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, প্রিন্সিপাল যদি 4 টাকা হয় তাহলে সুদ আসল মিলে কত টাকা হবে, 5 টাকা 1 বছরে, তাহলে 4 টাকা 1 বছর পর 5 টাকা হচ্ছে। তাহলে দেখো এই প্রিন্সিপালটা যখন 1 বছর খাটলো, তাহলে অ্যামাউন্ট যখন 5 টাকা হলো, তাহলে এই 4-এর কি দ্বিগুণের বেশি হলো অ্যামাউন্ট, হলো না। তাহলে কোনো টাকা যদি 1 বছর খাটে 25% কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে কিন্তু প্রিন্সিপালের দ্বিগুণ হতে পারছে না অ্যামাউন্ট, এটা হলো না। এটা বলেছে কি দ্বিগুণেরও বেশি হতে হবে, অ্যামাউন্টটা কী হতে হবে, দ্বিগুণেরও বেশি হতে হবে কত বছর টাকাটা খাটলে। দেখে 2 বছর যদি খাটে তা 4 × 4 অর্থাৎ 16 টাকা, 5 × 5 অর্থাৎ 25 টাকা হবে। তাহলে 16 টাকা 25 টাকা হলো, কিন্তু 16-র কি দ্বিগুণ হলো 25 টাকা, দ্বিগুণের বেশি হলো, হলো না। তাহলে 2 বছর খেটেও প্রিন্সিপাল অ্যামাউন্টটা প্রিন্সিপালের দ্বিগুণের বেশি হচ্ছে না। 3 বছর যদি খাটায় তাহলে 4 × 4 × 4 অর্থাৎ 64 টাকা, অ্যামাউন্ট কত টাকা হবে, 5 × 5 × 5 125 টাকা হবে। তাহলে দেখো অ্যামাউন্টটা কি প্রিন্সিপালের দ্বিগুণের বেশি হলো, এটাও হলো না, 3 বছরেও হলো না। 4 বছর খাটালে দেখবে 4 × 4 × 4 × 4, তাহলে কত হবে 216। আর অ্যামাউন্টটা কত হবে, 5কে 4 বার গুণ করতে হবে, অর্থাৎ 5 × 5 × 5 × 5 অর্থাৎ 625। এখন দেখো অ্যামাউন্টটা প্রিন্সিপালের দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। তাহলে কেবলমাত্র সর্বনিম্ন 4 বছর টাকা খাটালেই তবেই আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা প্রিন্সিপালের দ্বিগুণ হবে। এটাই চেয়েছে যে কিছু টাকা দ্বিগুণেরও বেশি হবে কত বছর খাটালে, সর্বনিম্ন কত বছর খাটালে। তো সর্বনিম্ন 4 বছর খাটালেই অ্যামাউন্টটা প্রিন্সিপালের দ্বিগুণ হবে। তো আমাদের এটা অ্যান্সার হচ্ছে অপশান সি অ্যান্সার। এটা তোমরা ভালো অঙ্কটা দেখে যেতে পারো। তো চলো নেক্সট অঙ্ক, এটাও চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, 25-এর অঙ্ক এবং শেষ অঙ্ক এটা। দেখো চক্রবৃদ্ধি সুদের নির্দিষ্ট হারে 3 বছরে 6000 টাকা হয়ে যায় 7200 টাকা, 9 বছর পর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে। 9 বছর পর প্রাপ্ত টাকা চেয়েছে, তাহলে 3 বছরে এটা প্রিন্সিপাল আর এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। 6000 টাকা 3 বছরে সুদ আসল মিলে হয়ে যায় 7200 টাকা। তাহলে আমি যদি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা বের করি, তাহলে 6000 আর এখানে 7200, তাহলে 2 জিরো, এই 2 জিরো কাটবে, 5 12 60 আর 6 12 72 অর্থাৎ 5:6। এইটা মাথায় রাখবে, যখন 3 বছরে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের যা রেশিও হবে
পরের 3 বছরের প্রিন্সিপাল আর অ্যামাউন্ট বেড়ে যাবে ঠিকই, কিন্তু তাদের রেশিও কিন্তু সেম হয়ে যাবে। তার পরের 3 বছরেও প্রিন্সিপাল আর রেশিওটাও সেম হবে। তাহলে এখানে প্রথম 3 বছর প্রিন্সিপাল আর রেশিও যা হবে, ঠিক তার পরের 3 বছর প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও তাই হবে, ঠিক তার পরের বছর প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও তাই হবে। এখন এই এরকম যে 3টে আমি রেশিও পাবো 5:6, 5:6, এই 3টাকে একটা কম্বাইন্ড রেশিও তৈরি করবো 5:6, ঠিক পরের বছর 5:6ই হবে, ঠিক তার পরের বছর 5:6ই হবে। এটা কম্বাইন্ড রেশিওতে করলে কী হবে, এই 5টা এখানে চলে আসবে, এই 5টা এখানে আসবে, এই 5টা এখানে আসবে, আর এই 6টা এখানে চলে যাবে, এই 6টা এখানে, আর এই 6টা এখানে। এখন আমার প্রথমের টাকাটা শেষ টাকাটা দরকার, তাই মাঝের গুণগুলো দরকার নেই। আমি প্রথম 5 × 5 × কত, 125, আর এটা 6 × 6 × কত হবে, 216। তাহলে প্রথমে প্রিন্সিপাল হয়ে গেল 125 টাকা, আর 9 বছর পর যে অ্যামাউন্টটা হবে সেটা কত হবে, 216 টাকা। দেখো প্রথমে প্রিন্সিপাল বলা আছে 6000 টাকা, তাহলে 125-এর মানই বলা আছে 6000, তাহলে 125-এর মানই বলা আছে 6000। তাহলে কী চেয়েছে, যে 9 বছর পর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে, 216 টাকা। তাহলে 216-এর মান কত হবে, 216-এর মান। তাহলে 5 × 25 125, 25 দুগুণে 50, হাত থেকে 10, 4 × 25 100, অর্থাৎ 240, 5 × 5, 4 × 5 20, হাত থেকে 4, 5 × 8 40, 48 × 216। তাহলে 48 × 216, একটু গুণ করে নাও, 48 × 216, 216 × 48, ঠিক আছে। 6 × 48, 8 হাত থেকে 4, 8 × 8, 4 12, 2 হাত থেকে 1, 8 2 16, আর 1 17, ঠিক আছে। 4 6 24, 4 হাত থেকে 2, 4 1 4, আর 6, 4 2 8, তাহলে কত হচ্ছে 8, 6 6 6 12 13, 3 হাত থেকে 1, 8 9 10, অর্থাৎ 10,368 টাকা হবে। অর্থাৎ যদি কোনো টাকা 6000 টাকা 3 বছরে 7200 টাকা হয়, তাহলে এই টাকাটা 9 বছর পর কত টাকা হয়ে যাবে, 10,368 টাকা। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, এই যে 10,368 টাকা, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলো, আচ্ছা, এটাই তো শেষ অঙ্ক ছিল আমাদের। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দিবে, এবং তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে রাখবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।